আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ ক্রাইম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরু হয় এক গ্রামে, নাম ওডেলা। প্রথমেই ওই গ্রামের রেল স্টেশনটা দেখায়। তারপর দেখা যায় কাদায় মাখামাখি এক মহিলা হাতে একটা কাটা মাথা নিয়ে থানায় এসে হাজির। তিনি সোজা গিয়ে ইন্সপেক্টর লক্ষণের সামনে টেবিলের ওপর মাথাটা রেখে দেন। লক্ষণ তখন তাকে জিজ্ঞেস করে, এই মাথাটার গাবা কি কই? তখন ওই মহিলা পুলিশদের নিয়ে যায় এক কুয়োর পাশে, যেখানে একটা মরা দেহ যেটার মাথা নেই সেটা ঝুলছে। পুলিশরা সেই লাশটা বাইরে নিয়ে আসে। এরপর গল্পে আসে এক নতুন চরিত্র, নাম অনুদীপ। সে একজন আইপিএস অফিসার, ট্রেনিংয়ের জন্য এই গ্রামে এসেছে। তারপর গল্প চলে যায় ৩ মাস আগের এক ঘটনার দিকে, মানে ফ্ল্যাশব্যাকে। এখানে পরিচয় হয় আরও কিছু লোকের সঙ্গে। একজন মহিলা রাধা, তার স্বামী তিরুপতি আর তিরুপতির ভাই চান্দু। চান্দু তার চাচাতো বোনকে বিয়ে করতে যাচ্ছে। তারা সবাই ধোপা সম্প্রদায়ের লোক। রাধার বাড়ির কাছেই থাকে এক নবদম্পতি, ভেঙ্কটেশ আর মাধবী। আজই তাদের বিয়ের রাত। অন্যদিকে বিবেক নামে এক ছেলে তার বন্ধুদের সঙ্গে বসে মদ খাচ্ছে। বিবেক মাধবীকে খুব ভালোবাসত, কিন্তু মাধবী অন্য একজনকে বিয়ে করেছে। নেশার ঘরে বিবেক বলে, আমি মরে যাব। তার বন্ধুরা বলে, তুই মরবি কেন? যদি কিছু করতে চাস তবে তাকে মেরে দে। পরদিন সকালে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে খবর, মাধবীর লাশ পাওয়া গেছে। অনুদীপ আর পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্তে জানা যায় মাধবীকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছে। একদিন আগেই তার বিয়ে হয়েছিল, আর ওই রাতেই তাকে খুন করা হয়েছে। ভেঙ্কটেশ মানে মাধবীর স্বামী এই খবর শুনে একদম হতভম্ব হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে কিছু পায়ের ছাপ পায়। তদন্তে অনুদীপ জানতে পারে বিবেকের ব্যাপারে। সিআই লক্ষণ বিবেককে ধরে থানায় আনে আর জিজ্ঞেস করে, তুই মাধবীকে খুন করলি কেন? বিবেক বলে, আমি কেন করব, আমি তো ওকে ভালোবাসতাম। কিন্তু লক্ষণ খুবই কড়া ধরনের পুলিশ, সে বিবেককে খুব বেশি মারধর করে। অবশেষে বিবেক নির্যাতনের চাপে পড়ে মেনে নেয় যে সেই খুন করেছে। পরে অনুদীপ যখন থানায় আসে তখন বিবেক কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি কিছু করিনি, আপনি শিক্ষিত লোক, একটু ভেবে দেখুন, আমি যে ওকে ভালোবাসতাম তাহলে কিভাবে ওকে খুন করতে পারি? অনুদীপ ওর কথা শুনে বিবেককে ছেড়ে দেয়, কিন্তু সিআই লক্ষণ সেটা মেনে নিতে পারে না। সে বলে, স্যার, আপনি ভুল করছেন, আমি 100% নিশ্চিত ওই মেয়েটাকে মেরেছে। এই সব কেসে এমনটাই হয়। আপনার কাছে শিক্ষা আছে আর আমার আছে অভিজ্ঞতা। তারপর অনুদীপ ব্যাখ্যা করে বলে, অপরাধ স্থল থেকে যেই পায়ের ছাপ পাওয়া গেছে সেটা সাইজ 10, আর স্যাম্পেল দেখে বোঝা যাচ্ছে খুনির বয়স প্রায় 30 বছর। কিন্তু বিবেকের বয়স 20 আর তার পা সাইজ 8। তাহলে হিসেব মতো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিবেক নির্দোষ। এই শুনে বিবেককে ছেড়ে দেওয়া হয়। এরপর আবার থানায় ফোন আসে, গ্রামে আর একজন মেয়েকে খুন করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, আর অবাক করা ব্যাপার হলো এই মেয়েটিও গতকালই বিয়ে করেছিল। অনুদীপ নিশ্চিত হয়ে যায় খুনি একটা মনস্তাত্ত্বিক সাইকোটাইপ মানুষ। রাত হয়ে গেলে সে আবার ঘটনাস্থলে যায়। তদন্ত করতে গিয়ে মৃত মেয়েটির মোবাইল ফোন পাওয়া যায়। ফোনটা থানায় এনে চেক করা হলে সেখানে একটা ভিডিও পাওয়া যায়। দুর্ভাগ্যবশত বা কাকতালীয়ভাবে ভিডিও রেকর্ডিং চালু ছিল, আর তাতে খুনির গলার আওয়াজ রেকর্ড হয়ে যায়। ভিডিওতে খুনিকে দেখা না গেলেও সে মেয়েটিকে প্রশ্ন করছে, তোমার বিয়ের রাত কেমন গেল? তোমার বর কি করলো? তুমি কি করলে? এরপর খুনি মেয়েটিকে স্পর্শ করতে শুরু করে আর বলে, সব কিছু খুলে বললে আমি তোমাকে ছেড়ে দেব। ভয়ে ভয়ে মেয়েটি সব কিছু বলে দেয়, কিন্তু সেই দানবটা তাকে ছেড়ে দেয় না, সে তাকে বর্বরভাবে হত্যা করে। পরদিন সকালে চান্দুর বাগদত্তা স্নান করতে যায়, আর চান্দু চুপি চুপি তার ভিডিও তোলে। চান্দুর বন্ধু শম্ভু একজন বিয়ের ফটোগ্রাফারও। এদিকে পুলিশ গ্রামে এসে ওই ভিডিওর রেকর্ড করা গলার আওয়াজ বাজাতে থাকে, আর সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি এই কণ্ঠটা চিনতে পারো? বেশিরভাগ মানুষ চিনতে পারে না। পুলিশ যখন রাধার বাড়িতে যায় তখন চান্দু কণ্ঠ শুনেই চিনে ফেলে, এটা তো শম্ভুর গলা। পুলিশ শম্ভুকে থানায় ডেকে আনে আর রেকর্ডিংয়ের সঙ্গে তার গলার মিল খোঁজে।
ঠিক সেই সময় শম্ভুর উকিল এসে বলে, স্যার, আমার মক্কেল ওই সময় গ্রামে ছিল না, সে অন্য এক বিয়েতে গিয়েছিল। এরপর একদিন অনুদীপ লক্ষণকে বলে, কেন পুরো গ্রামের ডিএনএ টেস্ট করানো যায় না? এতে আসল খুনি ধরা পড়বে। লক্ষণ উত্তর দেয়, স্যার, আপনি ঠিকই বলছেন, কিন্তু জানেন তো এই গ্রামে কত মানুষ, সবাই ডিএনএ পরীক্ষা করানো অনেক সময় সাপেক্ষ। গতবার একটা কেসে রিপোর্ট পেতে 1 মাস লেগেছিল। এত ঝামেলায় না যাওয়াই ভালো। এই কথায় অনুদীপ বোর্ডে একটা প্ল্যান এঁকে সবাইকে বোঝায়। দেখুন, এই গ্রামে মোটামুটি 6300 জন মানুষ আছে। তার মধ্যে মহিলাদের বাদ দিলেই বাকি যারা আছে তাদের মধ্যে থেকে কেবল যাদের পায়ের সাইজ 10, বয়স 25-30 আর উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, কেবল তাদেরই বেছে নেব। এই হিসেব অনুযায়ী মাত্র 25-30 জন থাকবে সন্দেহভাজন তালিকায়। আমরা যদি তাদের নমুনা হায়দ্রাবাদে পাঠাই তাহলে 10 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। তারপর পুলিশ একে একে গ্রামের সব পুরুষদের ডেকে ডিএনএ স্যাম্পল নিতে শুরু করল। কিছুদিন পরে গ্রামের সরপঞ্চ থানায় আসে তার মেয়ের বিয়ের দাওয়াত দিতে। তখন অনুদীপ তাকে বোঝাতে চায়, স্যার, আপনি তো জানেন এখন গ্রামে কি অবস্থা, একটার পর একটা মেয়ে খুন হচ্ছে। আমার মতে বিয়েটা একটু পিছিয়ে দেন। কিন্তু সরপঞ্চ রেগে যায়, বলে, আপনি এখন এসেছেন আর আমি এই গ্রামে জন্মে বড় হয়েছি, আমি ভালো বুঝি গ্রামে কি হচ্ছে। বিয়ের দিন অনুদীপ কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তা বাড়িয়ে দেয়। শেষমেশ বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। পরদিন সকালে অনুদীপ একটা কনস্টেবলকে ফোন করে জিজ্ঞেস করে, বরকনে ঠিকঠাক আছে তো? কনস্টেবল জানায়, হ্যাঁ স্যার, দুজনেই ভালো আছে। এদিকে প্রিয়া তার বান্ধবীকে রেল স্টেশনে নামিয়ে দিতে যায়। অনুদীপ 2 কনস্টেবলকে বলে ওদের ওপর নজর রাখতে। প্রিয়া তার বান্ধবীকে ট্রেনে তুলে যায় আর কনস্টেবলরা দূর থেকে বসে চা খেতে খেতে নজর রাখছে। হঠাৎ একটা ট্রেন চলে যায় সামনে দিয়ে। ট্রেনটা চলে যাবার পর কনস্টেবলরা দেখে প্রিয়া আর নেই, শুধু তার বান্ধবীটা অচেতন অবস্থায় পড়ে আছে। 2 কনস্টেবলই সঙ্গে সঙ্গে অনুদীপকে ফোন করে জানায়। ওদিকে খুনি প্রিয়াকে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে প্রশ্ন করতে থাকে, তোমার বিয়ের রাত কেমন কেটেছিল? তোমার বর কি করেছিল? তুমি কি করেছিলে? সব বললে আমি চলে যাব। ভয়ে ভয়ে প্রিয়া সব বলতে শুরু করে। ঠিক সেই সময় অনুদীপ আর বাকি পুলিশরা সেখানে হাজির হয়। খুনি তাদের গলার আওয়াজ পেয়ে একজন কনস্টেবলকে আক্রমণ করে পালাতে চায়। সে নিজের মুখ ঢেকে রেখেছিল যাতে কেউ চিনতে না পারে। দুঃখের বিষয়, পুলিশের চোখের সামনে প্রিয়ার সাথেও একই বর্বরতা করে তাকে খুন করে ফেলে। অনুদীপ তখন খুনির দিকে গুলি চালায় আর পুলিশরা ওকে তাড়া করতে থাকে। শেষে অনুদীপ ওকে ধরেই ফেলে। তার মুখোশ খুলতেই সবাই হকচকিয়ে যায়। খুনি আর কেউ না, সে চান্দু, মানে তিরুপতির ছোট ভাই। অনুদীপ তাকে থানায় এনে জেরা করে, কয়েকটা চড়ও মারে, কিন্তু চান্দু বারবার বলে, স্যার, আমি কাউকে খুন করিনি, আমি শুধু মাঠে একটা কাজে গিয়েছিলাম। ঠিক তখনই সরপঞ্চ থানায় আসে। লক্ষণের হাতে টাকা দিয়ে বলে, ওই ছেলেটাকে আমাকে দিন, ও আমার মেয়েকে মেরেছে, যত টাকা লাগে দিন, নিয়ে নিন। লক্ষণ টাকার লোভে পড়ে চান্দুকে তার হাতে তুলে দেয়। অনুদীপ যখন ফিরে আসে আর ঘটনাটা শোনে, তখন সে রেগে সবাইকে ধমক দেয়, তোমরা কিভাবে একজন অভিযুক্তকে অন্য কারো হাতে তুলে দিলে? আমি এখনই এসপি স্যারকে ফোন করছি। অনুদীপ আর লক্ষণের মধ্যে তখন ঝগড়া শুরু হয়। লক্ষণ বলে, স্যার, আপনার কাছে এই চাকরি একটা প্যাশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা গার্মেন্টসের চাকরির মতো। আমার 3 মেয়ে আছে, এই বেতনে ওদের বিয়ে দিতে পারবো না, আমাকে অতিরিক্ত ইনকাম করতে হয়, আমি কি করব বলুন? এই বলে লক্ষণ চলে যায়। কিছুক্ষণ পরে রাধা আর তিরুপতি থানায় এসে অনুদীপকে বলে, স্যার, চান্দু এটা করতে পারে না, ও নির্দোষ, আপনি ভুল করছেন, প্লিজ একবার আমাদের ওর সঙ্গে দেখা করতে দিন। অনুদীপ জানায় সে আর এখানে নেই, সরপঞ্চ ওকে নিয়ে গেছে। এদিকে সরপঞ্চ চান্দুকে মারধর করছে। ঠিক সেই সময় রাধা আর তিরুপতি সেখানে পৌঁছায়। রেগে গিয়ে সরপঞ্চ বলে, ভয় পেও না, এখনই মারছি না, আগে একটু খেলবো, আমার মেয়েকে যে কষ্ট দিয়েছে তার রক্ত আমি খাবো। রাধা আর তিরুপতি কান্নাকাটি করে, অনুরোধ করে, কিন্তু সরপঞ্চ কিছুই শুনতে চায় না। তারা গ্রামের বড় বুড়োদের কাছে গিয়ে সাহায্য চাইলে কেউ পাশে দাঁড়ায় না।
ওদিকে অনুদীপ সরপঞ্চকে ফোন করে জানায় গ্রামে আবার একজন নববধূ খুন হয়েছে, আর এটা হয়েছে চান্দুকে ধরার পর। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে চান্দু নির্দোষ। এই কথা শুনে সরপঞ্চ অবাক হয়ে যায়। আরও অবাক করার ব্যাপার, নতুন যে মেয়েটা খুন হয়েছে সেও কয়েকদিন আগে বিয়ে করেছিল। রাগে গা কাঁপতে কাঁপতে সরপঞ্চ ঘটনাস্থলে পৌঁছে পুলিশদের ধমক দেয়, এত ছোট একটা গ্রামে থেকেও একটা খুনিকে ধরতে পারলা না। তারপর সে চান্দুর চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনে, রাধার হাতে টাকা দেয় আর ক্ষমাও চায়। কিন্তু রাধা টাকা ফেরত দিয়ে বলে, এই টাকা আপনি রাখুন, পরের বার ভোটে দাঁড়াতে তো এগুলোর দরকার পড়বে। সেই রাতে অনুদীপ নিজের রুমে বসে খুব চিন্তা করছে, এত ছোট একটা গ্রাম, কিন্তু একজন সাইকো খুনি একটার পর একটা নববধূকে খুন করে চলেছে। ঠিক তখন স্মৃতি ফোন করে। অনুদীপ কষ্টের সাথে বলে, স্মৃতি, মনে হচ্ছে আমি এই চাকরির যোগ্য না, আমি আইপিএস হওয়াটাই ভুল করেছি, আমার সামনেই খুন হচ্ছে, আমি কিছু করতে পারছি না। স্মৃতি বলে, তাহলে চলো একসাথে খুনিকে ধরতে হবে, আমি আসছি, বিয়ে করব তোমার সঙ্গে। যখন খুনি আমাকে ধরতে আসবে তখন তুমি তাকে হাতে নাতে ধরতে পারবে। প্রথমে অনুদীপ রাজি হয় না, শেষে স্মৃতি তাকে রাজি করিয়ে ফেলে। পরদিন অনুদীপ লোকাল টিভিতে লাইভে এসে খুনিকে চ্যালেঞ্জ করে, তোর যদি সাহস থাকে তাহলে আমার বউকে নিয়ে যা। এরপরেই অনুদীপ আর স্মৃতির বিয়ে হয়। সব কিছু ভালোই মনে হচ্ছে। শম্ভু বিয়েতে আসে আর ছবি তুলতে তুলতে চান্দুকে ফোন করে বলে, ভাই, আইপিএসের বউটা একদম দুর্দান্ত, তুই একবার দেখ। চান্দু পাত্তা দেয় না। বিয়ের পর অনুদীপ আর স্মৃতি যখন বাড়ি ফেরে তখন তারা একটা চিরকুট পায়, শুভ বিবাহ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওদিকে চান্দু, শম্ভু আর তিরুপতি একসাথে মদ খাচ্ছে। শম্ভু আবার বলে, ভাই, ওটা কিন্তু পুলিশ অফিসারের বউ। এইবার চান্দু রেগে যায়, বেশ হয়েছে, এবার প্রতিটা অপমানের বদলা আমি নেব। সেই রাতে রাধা ঘুম থেকে উঠে জল খেতে যায়, তখন হঠাৎ একটা বাক্স পড়ে যায়। বাক্স খুলে দেখে ভেতরে ব্রা আর গয়না, যেগুলো তার নয়। রাধা চমকে যায়। সে সরাসরি গয়নাগুলো নিয়ে সরপঞ্চের কাছে যায়, দেখায় একটা আংটি। এটা কি প্রিয়ার? সরপঞ্চ চিনে ফেলে, হ্যাঁ, এটা আমার মেয়ের। রাধা আবার আরেক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, এটা কি মাধবীর? সেখানেও সবাই চিনে ফেলে। এখন রাধা নিশ্চিত হয় বড় কিছু গণ্ডগোল হচ্ছে। সে বাড়ি ফিরে দেখে চান্দু আর তিরুপতি দুজনেই উধাও। ডাকাডাকি করেও কেউ সাড়া দেয় না। পরদিন সকালে তিরুপতি কোনো কাজে অনুদীপের বাড়িতে আসে। অনুদীপ বলে, ভেতরে কিছু কাপড় রাখা আছে, নিয়ে যাও। ঠিক তখন রাধা ফোন করে চেঁচিয়ে বলে, স্যার, দয়া করে তাড়াতাড়ি ঘরে যান, দেখুন তা স্মৃতি ম্যাডাম আছেন কিনা। অনুদীপ ছুটে ঘরে গিয়ে দেখে ঘর ফাঁকা, স্মৃতি নেই। রাধা কান্না করে বলেই ফেলে, স্যার, খুনি আর কেউ নয়, আমার স্বামী তিরুপতি। সে অনেক মেয়েকে খুন করেছে, এখন স্মৃতি ম্যাডামকেও নিয়ে গেছে। রাধা হিম্মত করে তিরুপতিকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর সে একটা শুকনো কুয়োর কাছে পৌঁছায়। সেখানে সে দেখে তিরুপতি স্মৃতির ওপর জোর করে ঝাঁপিয়ে পড়ছে। রাধা চিৎকার করে, কি করছো, ওকে ছেড়ে দাও। রাধা ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি এমন আচরণ করছো কেন? তিরুপতি বলে, সব কিছুর জন্য তুমি দায়ী। তারপর সে নিজের অতীত বলতে শুরু করে। সে বলে, আমাদের বিয়ের রাতে তুমি বলেছিলে তুমি আমাকে মন থেকে বিয়ে করনি, তোমার বাবার জন্য বাধ্য হয়ে করেছ। তুমি বলেছিলে তুমি তো শুধু আমার গা চাইছো, তাই নিয়ে নাও। আর আমি যখন কাছে যেতে চাইলাম তুমি বললে, দাঁত মাজছ, গা ধুয়েছ, তোমার শরীর থেকে গন্ধ আসছে। এই অপমান সইতে না পেরে সে আর কিছু বলেনি, ঘুমিয়ে পড়ে। তারপর 10 বছর কেটে গেছে, তাদের কোনো সম্পর্কই ছিল না। সে মনে করতে শুরু করে সে হয়তো পুরুষই না। একদিন মাধবীর বিয়ের রাতে সে জানালা দিয়ে তাকায়, আর তার মধ্যে কিছু একটায় আগুন ধরে যায়। প্রমাণ করতে সে মাধবীকে তুলে নিয়ে গিয়ে খুন করে। এই বলেই সে আবার স্মৃতির দিকে এগোতে থাকে। রাধা বাধা দিতে চায়, কিন্তু সে রাধাকে আঘাত করে। শেষে রাধা হঠাৎ কুয়োর ভিতর লাফ দেয়, একটা কোদাল তুলে তিরুপতির গলা কেটে দেয়। তারপর সে নিজের শাড়ি খুলে স্মৃতিকে গায়ে দেয়, আর তিরুপতির কাটা মাথা নিয়ে সোজা থানায় চলে যায়। এই সিনটা দিয়েই ছবির শুরু হয়েছিল, আর এখানেই গল্পের শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।